প্রতি বিপ্লবের অপচেষ্টা করলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না, বৈষম্য বিরোধী আন্দোলনের হুঁশিয়ারি। অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন আরও কয়েকজন উপদেষ্টা। আগামীকাল বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের তদন্ত প্রক্রিয়া শুরু। টুকু, পলক ও সৈকত 10 দিনের রিমান্ডে। যতদিন পর্যন্ত এই সরকার গণতন্ত্রের পক্ষে থাকবে ততদিন তাদের প্রতি সমর্থন থাকবে, অবস্থান কর্মসূচিতে বললেন ফখরুল। এবং রোববার খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, নতুন রুটিনে এইচএসসি পরীক্ষা শুরু 11 সেপ্টেম্বর। স্বাগত বিরতিহীন রাত 9টায় বাংলাদেশের সাথে আছি তাসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। প্রতি বিপ্লবের অপচেষ্টা করা হলে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ার করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। অন্যদিকে আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জনতার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে মোদিমুখী হয়েছে আওয়ামী লীগ। দুপুরে শাহবাগে অবস্থান কর্মসূচিতে এই কথা বলেন সমন্বয়করা। সরকার পতনের পর আওয়ামী লীগ যেন প্রতি বিপ্লব করতে না পারে, সেজন্য মঙ্গলবার থেকে রেজিস্ট্যান্স উইক কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর অংশ হিসেবে 15 আগস্ট সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালনের আগেই ঘোষণা দিয়ে রাখে আন্দোলনকারীরা। কেন্দ্রীয়ভাবে ঢাকার শাহবাগ চত্বরে বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে জড়ো হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকরা। মিনিট 5 শাহবাগ মোড়ে অবস্থান করে মিছিল নিয়ে তারা জাতীয় জাদুঘরের সামনে এসে অবস্থান নেন। দেশ ও দেশের বাইরে থেকে আওয়ামী লীগ বিভিন্ন অপচেষ্টা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন সার্জিস আলম। আমরা শুনছি বিভিন্ন মহল থেকে যে আজকের এই 15 আগস্টকে কেন্দ্র করে ওই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ থেকে শুরু করে স্বৈরাচারের যারা দোসর ছিল তারা আবার একটি পাল্টা গণ অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছে। তারা যদি আবার বিন্দুমাত্র চেষ্টা করে এই দেশে একটি পাল্টা গণ অভ্যুত্থান ঘটানোর জন্য, তাহলে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। আরেক সমন্বয়ক বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য এখন মোদির ওপর নির্ভর করছে। তারা গণবিমুখ হয়ে, তারা হচ্ছে মানুষ বিমুখ হয়ে, তারা হচ্ছে মোদিমুখী হয়েছে। অর্থাৎ তারা মানুষ থেকে মুখ ফুরিয়ে তারা মোদির উপরে নির্ভর করছে তারা ক্ষমতায় আসার জন্য। আমরা দেখছি যে সজীব আজাদ বলছে যে উনি মোদিকে রিকোয়েস্ট করছে যে যেন দ্রুততম সময়ের জন্য নির্বাচনের ব্যবস্থা করে। শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবি নিয়ে মঙ্গলবার থেকে রেজিস্ট্যান্স উইক কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি বাড়ছে। নতুন উপদেষ্টা হিসেবে জাহাঙ্গীর আলম, ওয়াহিদ উদ্দিন মাহমুদ, ফাউজুল কবির খান ও আলী ইমাম মজুমদারের নাম শোনা যাচ্ছে। শুক্রবার বিকেল 4টায় বঙ্গভবনে তারা শপথ নেবেন বলে জানা গেছে। এ নিয়ে উপদেষ্টা পরিষদের সদস্য হবেন 22 জন। সবশেষ গেল মঙ্গলবার শপথ নেন উপদেষ্টা ফারুক আজম। তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে রোববার শপথ নেন বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। এর মধ্যে বিধান রঞ্জন রায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। গত 8 আগস্ট রাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের 14 উপদেষ্টা শপথ নেন। মোহাম্মদপুরে হেলিকপ্টার থেকে গুলিতে শিশু জোবায়েদ নিহতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 14 জনের বিরুদ্ধে মামলা নিতে আদেশ দিয়েছে আদালত। নিহত শিশুর মামা আব্দুল্লাহ আবু সাইদ ভুইয়া এই মামলার আবেদন করেন। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী মোহাম্মদপুর থানাকে মামলা নিতে নির্দেশ দেন। মামলায় শেখ হাসিনা ছাড়াও অন্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, আনিসুল হক সহ সাবেক 5 মন্ত্রী এবং পুলিশ র্যাবের সাবেক ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা। এদিকে ছাত্র আন্দোলনের সময় অটোরিকশা চালক শাহাবুদ্দিন নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে মামলা নিতে আদেশ দিয়েছেন
আদালত। শেরেবাংলা থানাকে মামলাটি নেয়ার নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাদ ইবাদ সন্ধ্যা। এর আগে সকালে মামলাটির আবেদন করেন নিহত শাহাবুদ্দিনের বাবা আবুল কালাম। রাজেশ স্যারের কোর্টে আমরা সিআর মামলা একটা ফাইল করি। সিআর মামলা ফাইলের পরে শুনানির অন্তে আমাদের বিজ্ঞ এমএম স্যার বললেন সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিলেন এই বলে যে আপনারা এটা রেগুলার এফআইআর হিসেবে রুজু করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের তদন্ত প্রক্রিয়া শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে উপপরিচালক আতাউর রহমানকে। আইনজীবীরা বলছেন, ট্রাইব্যুনালে বিচার হলে আলাদা করে আর কোনো হত্যা মামলার দরকার হবে না। 2010 সালের 25 মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধী অপরাধীদের বিচার শুরু করে আওয়ামী লীগ সরকার। এবার সেই ট্রাইব্যুনালেই শেখ হাসিনা সহ তার সরকারের মন্ত্রী ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। 15 জুলাই থেকে 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলন দমনে গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ খতিয়ে দেখতে প্রাথমিকভাবে গণমাধ্যমের খবর সংগ্রহ করছেন তদন্ত কর্মকর্তা। তদন্ত শেষে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন দাখিল করা হবে। এরপর অভিযোগ গঠনের জন্য তিনি ট্রাইব্যুনালে উপস্থাপন করবেন তা। 3-এর 1 ধারায় পরিষ্কার করে বলা আছে যে 1973 সালে এই আইন প্রণয়নের পূর্বে এবং পরের সকল অপরাধের বিচার এই আইন দ্বারাই করা সম্ভব। অতএব এই জুলাই গণহত্যার বিচার এই ট্রাইব্যুনালেই সম্ভব এবং এই দেশের প্রচলিত আইনেই সম্ভব। আইনজীবীরা বলছেন, সাম্প্রতিক ঘটনা হওয়ায় তদন্তে জটিলতা কম হবে। তবে ন্যায় বিচারের স্বার্থে গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ হয়েছে কিনা তার যথাযথ তদন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ। ৭৫ সালের ঘটনা না যে সাক্ষী পাওয়া যায় না, সেখানে কাগজপত্র পাওয়া যায় না, ডকুমেন্ট পাওয়া যায় না, তা না। এটা চোখের সামনে সবার সামনেই ঘটেছে। এটা একটা সামারিলি আপনার ট্রায়াল হতে পারে, অল্প সময়ের মধ্যে 1-1.5 মাসের মধ্যে এই বিচারটা সম্পন্ন করা যায়। আপনি একটা টাইম দিবেন পরপর প্রতিদিন, এবং আইনে বলা আছে সাক্ষী প্রতিদিন মানে কন্টিনিউ হবে। বিচার বিভাগ যদি স্বাধীনভাবে বিচার করে তাহলে প্রসিকিউশনের যত ভূমিকাই থাকুক সেটি খুব এফেক্ট করবে না। আর যদি বিচার বিভাগের অবস্থানটা দুর্বল থাকে, আগের মতো থাকে, তাহলে প্রসিকিউশনের যা চাইবে সেইটির একটা প্রভাব পড়বে। এটা খুব বাস্তবতা। অভিযোগপত্রে বলা হয়, 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের আগে 20 দিনে 439 জনকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর পল্টনের রিকশা চালক কামাল মিয়া হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে 10 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার রিমান্ড শুনানি শেষে আদালত এই আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 19 জুলাই রাজধানীর পল্টনে দুর্বৃত্তের গুলিতে নিহত হন রিকশাচালক কামাল মিয়া। এই ঘটনার পরদিন 20 জুলাই অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে পল্টন থানায় মামলা করেন তার স্ত্রী ফাতেমা খাতুন। এই মামলায় হত্যার মূল ইন্ধনদাতার অভিযোগ এনে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে নিকুঞ্জ থেকে গ্রেপ্তার করে পল্টন থানা পুলিশ। পরে তাদের রাখা হয় ডিবি হেফাজতে। বৃহস্পতিবার বিকেলে এই 3 জনকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে এনে 10 দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। শুনানি শেষে তাদেরকে 10 দিন করে রিমান্ড দেন আদালত। শুনানিতে রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী না থাকায় প্রসিকিউশনের মাধ্যমে শুনানি করেন আদালত। এই আইসিটি মন্ত্রী তার নেতৃত্বে এই নেটওয়ার্ক বন্ধ করে নির্বিচারে ছাত্র জনতাদের উপরে গুলি করে হত্যা করা হয়। সেই হত্যার সঙ্গে এই আসামিগণ সরাসরি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা জড়িত। এদিকে আসামি পক্ষের আইনজীবী আতাউর রহমান শুনানিতে অংশ নিলেও বিএনপি পন্থী আইনজীবীদের ভয়ে দ্রুত আদালত ছেড়ে চলে যান তিনি। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যতক্ষণ পর্যন্ত এই সরকার গণতন্ত্রের পক্ষে থাকবে ততক্ষণ তাদের প্রতি সমর্থন থাকবে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ঢাকায় অবস্থান কর্মসূচিতে এই কথা জানান তিনি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মামলা প্রত্যাহার করে তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার দাবিও জানান মির্জা ফখরুল।
গুম, গণহত্যার সাথে শেখ হাসিনা সহ জড়িত প্রত্যেকের বিচারের দাবিতে 2 দিনের অবস্থান কর্মসূচির শেষ দিন নয়াপল্টনে জড়ো হয় বিএনপির নেতাকর্মীরা। শুরুতে ছাত্র জনতার আন্দোলনে নিহত সবার রুহের মাগফিরাত কামনায় হয় দোয়া মোনাজাত। পরে বক্তব্য রাখেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। তাদের অভিযোগ, নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করেছে শেখ হাসিনার সরকার। বিপদে বিএনপির কেউ দেশ ছেড়ে পালায় না বলেও জানান তারা। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক মানবতা বিরোধী আইনে শেখ হাসিনা সরকারের সবার বিচার করতে হবে। এখনো সময় আছে, আপনারা আর ঝামেলা করেন না, কারণ ঝামেলা করলে আপনারা টিকতে পারবেন না। আজকে তো চেষ্টা করেছিলেন যে আপনারা যাবেন 32 নম্বরে গিয়ে ফুল দেবেন, কারো কোনো আপত্তি ছিল না, কিন্তু ছাত্ররা তো হতে দেয়নি, আপনারা তো হতে দেয়নি। কেন? ওই মানুষটাকে আর কেউ দেখতে চায় না। তিনি বলেন, বিএনপি চায় নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হোক। এ সরকার যৌক্তিক সময় শেষে নির্বাচন দেবে বলেও প্রত্যাশা মির্জা ফখরুলের। এটা হচ্ছে দুর্ঘটনার সরকার, আন্দোলনের ফসল। আমরা তাদেরকে সেই সহযোগিতা দেব যতক্ষণ পর্যন্ত তারা গণতন্ত্রের পক্ষে থাকবে এবং গণতান্ত্রিক ভাবে ক্ষমতা হস্তান্তর করবে। দেশের যে বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন, কিন্তু আমাদের তারেক রহমান এখনো দেশে ফিরে আসতে পারেননি। তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার যে মামলা আছে, সেই মামলা প্রত্যাহার করতে হবে। এদিকে গুম, খুন এবং আন্দোলনে গণহত্যার সাথে শেখ হাসিনা সরাসরি জড়িত বলে অভিযোগ করেন ঢাকা মহানগর বিএনপির নেতারা। জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিলও করেছে দলটির নেতাকর্মীরা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের কারিগরি দল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হত্যা সহ সহিংসতার স্বাধীন তদন্ত করবে তারা, আর এই কাজে সহযোগিতা করবে অন্তর্বর্তী সরকার। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সাক্ষাৎ শেষে এসব জানান তারা। কোটা সংস্কার ও পরে সরকার পতনের দাবিতে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এই ছাত্র বিপ্লবে সংঘাত ও সহিংসতার তদন্তে আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল। স্বাধীনতার পর এই প্রথম বাংলাদেশে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠাচ্ছে সংস্থাটি। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে সংস্থাটির আবাসিক সমন্বয়কারী এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। জানান, এ তদন্তে সব খরচ বহন করবে জাতিসংঘ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বিচার বিভাগীয় তদন্ত কমিটিতে জাতিসংঘের অন্তর্ভুক্তি চেয়েছিলেন, তবে এতে আমরা রাজি হইনি। এখন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভিন্ন প্রস্তাব পেয়েছি। জেনেভা থেকে জাতিসংঘের নেতৃত্বে প্রতিনিধি দলটি ঢাকায় স্বাধীন ও নিরপেক্ষভাবে প্রাথমিক অনুসন্ধান করবে, পরে তদন্তে যোগ দেবে আরেকটি দল। পররাষ্ট্র উপদেষ্টা জানান, তদন্তের স্বার্থে জাতিসংঘকে সহায়তা করতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার। একটি নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিচারের মুখোমুখি করাই নতুন সরকারের চাওয়া। স্বাধীন যতই হোক না কেন, তারপরেও তো আমাদের ইনভলভমেন্ট থাকতেই হবে, কারণ এই সরকারও চায় যে একটা ট্রান্সপারেন্ট একটা ইনভেস্টিগেশন হোক এবং তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিয়ে শাস্তি দেওয়া হোক। কাউকে কিন্তু আরবিট্রারিলি বা সামারি ট্রায়ালের কোনো চিন্তা কিন্তু সরকারের নেই। এদিকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাশিয়া ও জাপানের রাষ্ট্রদূত। বাংলাদেশ ও রাশিয়া নিজেদের অভিন্ন স্বার্থ এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে বলে প্রত্যাশা জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। যেহেতু রাশিয়ার বিরুদ্ধে স্যাংশন আছে আমাদেরকে, এবং আমাদের যা পজিশন, আমরা তো যুদ্ধ করতে যাব না কারোর সাথে, পারবো না। কাজে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে এই যে স্যাংশন রেজিমের ভিতর দিয়ে আমরা যেটুকু সহায়তা করতে পারি, যেটুকু ইন্টারাকশন করতে পারি, সেটার ম্যাক্সিমাম আমরা করতে চাই। এছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানে টোকিওকে আরও ভূমিকা নেওয়ার আহ্বান জানান উপদেষ্টা। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোববার থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দুপুরে মন্ত্রণালয়ের উপসচিব রহিমা আক্তারের স্বাক্ষরিত আদেশ জারি করা হয়। এছাড়া স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে। 11 সেপ্টেম্বর থেকে শুরু হবে পরীক্ষা।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এজন্য সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে সহিংসতার জেরে গত 17 জুলাই থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়। এদিকে গতকাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু করা হয়েছে শ্রেণীর কার্যক্রম। 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি 32 নম্বরে আওয়ামী লীগ বায়ের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল না। বিচ্ছিন্নভাবে কেউ কেউ সেখানে শ্রদ্ধা জানাতে গেলেও বাধার মুখে পড়েন। এদিকে শান্তিপূর্ণভাবে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে গোপালগঞ্জ, শরীয়তপুর ও নারায়ণগঞ্জে। ভারত থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আহ্বানের পরও 15ই আগস্টে ধানমন্ডি 32 নম্বরে উপস্থিত ছিলেন না দল কিংবা সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তবে বৃহস্পতিবারে দু একজন সেখানে যান শ্রদ্ধা জানাতে, কিন্তু ছাত্র জনতার বাধার মুখে সরে যান তারা। 32 নম্বরের আশপাশে এদিন সকাল থেকেই অবস্থান নেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে ছিলেন কয়েকটি রাজনৈতিক দলের কর্মীরাও। সেখানে আটক আর মারধরের অভিযোগ রয়েছে, কেউ কেউ প্রতিরোধও করেন। এছাড়া ছাত্রলীগ কর্মী কিনা তা নিশ্চিত হতে অনেকের মোবাইল ফোন যাচাই করা হয়। তবে একে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন জানিয়ে বিরত থাকার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর। সেনাবাহিনী এবং বিজিবির পাশাপাশি কিছু পুলিশ সদস্য উপস্থিত ছিলেন 32 নম্বরের আশপাশের কয়েকটি সড়কে। তবে রাজধানীর বাইরে কয়েক জায়গায় পালিত হয়েছে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয় সকালে। বেলা 11টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতারা। নারায়ণগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সিটি মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি। পুষ্পস্তবক অর্পণ শেষে 1 মিনিট নীরবতা পালন করেন নেতাকর্মীরা। শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।